বাংলা অডিও বুক চ্যানেলে আপনাদের স্বাগতম। এখন আপনারা শুনবেন মনোজ বসুর লেখা গল্প পাতাল কন্যা। হরিপ্রসন্ন আমার বাল্যবন্ধু। দায়ে পড়ে তার চাকরি নিয়েছি, তবে সে লোক ভালো। আমি কর্মচারী, সে মনিব। বাইরের লোক আপনারা কোনো ক্রমে বুঝতে পারবেন না। যেন বন্ধুই আমি, খাতিরে তার কাজকর্ম করে দিই। মাসান্তে হঠাৎ একদিন খান কয়েক নোট আমার পকেটে গুজে দিয়ে চট করে সরে পড়ে। এই হলো মাইনে দেওয়ার প্রক্রিয়া। সুন্দরবন অঞ্চলে হরিপ্রসন্নর অনেকগুলো চক। নতুন আইন পাশ হলো, এবারে জমিদারি গুটিয়ে নেবার পালা। কতক জমি বিক্রি করে, কতক বা বেনামি করে, আর কয়েকটা জায়গায় বাগান, পুকুর ইত্যাদি বানিয়ে তড়িঘড়ি যতদূর বের করে নেওয়া যায়। এরই তোড়জোড়ে আজকাল বাদাবনে তার ঘন ঘন যাতায়াত। একবার আমায় বলল, যাবি? অর্থাৎ ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন নয়, যেতেই হবে। রুবিকে নিয়ে মুশকিল, কার কাছে রেখে যাই? দুর্ভাগা মেয়ে, 6 মাস বয়সে মা হারিয়েছে। আমি মা বাপ দুই হয়ে দেখাশোনা করি। খুড়িমা সম্পর্কের একজনকে অনেক বলে কয়ে এবং নগদ 20 টাকা হাতে দিয়ে 10 দিনের করারে মেয়েটাকে গুছিয়ে রওনা হলাম। বৈশাখ মাস, যা গরম পড়েছে, গাঙে খালে কয়েকটা দিন তোফা হাওয়া খেয়ে বেড়ানো যাচ্ছে। এটাও উপরি লাভ। সুন্দরবন শুনে ভাববেন না বন জঙ্গলই শুধু। জঙ্গল তো বটেই, হঠাৎ তার মধ্যে দেখবেন পঙ্খের কাজ করা প্রায় অভগ্ন পাকা কুঠুরি। মহারাজা প্রতাপাদিত্যের কোনো অনুচর বানিয়েছিল। হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার ইদানিং মহানন্দে বিনা ভাড়ায় তথায় স্বগোষ্ঠী বসতি করছে। কখনো বা নজরে পড়বে অনেকটা ফাঁকা জায়গা, হাসিল হয়ে সেখানটা আবাদ হচ্ছে। কিংবা নদী খালের ধারে দেখতে পাবেন ছোটোখাটো দিব্যি একটা গ্রাম, কাছাকাছি বনকর অফিস, তাকে ঘিরে মানুষ ঘরবাড়ি তুলছে। অথবা গ্রামের মতন দেখেই সরকারি অফিস বানিয়েছে সেই জায়গায়। নৌকো নিয়ে বেরিয়ে পড়ুন না, স্বচক্ষে দেখে আসুন। কতটুকুই বা পথ আপনাদের জায়গা থেকে? প্রথম আমরা শিবনগর কাছারি বাড়ি উঠলাম। নায়েবের সঙ্গে সেহা খরচা রোকরা খতিয়ান নিয়ে বিষম আয়োজনে হিসাবপত্র চলছে। কিন্তু জানি তো হরিপ্রসন্নকে, ছটপটে স্বভাবের মানুষ। দিন চারেক পরেই বিরাট খরচা খাতা সশব্দে বন্ধ করে বলল, এদিকে ভালোই হচ্ছে নায়েব মশাই, হাঁসখালি চকের কি গতিক একবার দেখে আসা দরকার। ভাতে ভাত চাপিয়ে দিতে বলুন, এই ভাটায় বেরিয়ে পড়ব। এই হাঁসখালি যাওয়ার পথেই কাণ্ডটা ঘটল। কুক্ষণের যাত্রা। বাপ ঠাকুরদার পুদনে প্রায় বেঁচে এসেছি, কিংবা বলবো পরম লগ্নে বেরিয়েছিলাম। ভাবতে আজও রোমাঞ্চ লাগে। বলছি অত তাড়াবেন না। বলবার জন্যে তো আসর সাজিয়ে বসলাম। দুপুরবেলা আমাদের পাঁচি পাশখালি দিয়ে যাচ্ছে। গোটা 2 বাঘ পার হতে পারলে বড় গাং। হরিপ্রসন্ন থামতে ইশারা করল মাঝিকে। হামেশা এই জঙ্গলে আসে, ঝানু শিকারী। আমরা চতুর্দিকে নিঝুম নিশার দেখছি, সে তার মধ্যে জন্তু জানোয়ার চলাচল টের পেয়েছে। পানসি এক হেতাল ঝোপের আড়ালে নিয়ে রাখল। 15-20 মিনিট যায়। বন্দুকে টোটা ভরে হরিপ্রসন্ন জঙ্গলের দিকে তাক করে আছে। তারপরে দুরুম দুরুম হরিণ পড়েছে, সঙ্গে সঙ্গে সেও লাফিয়ে পড়ে জঙ্গলে। এরকম যাওয়া ঠিক নয়, কিন্তু স্ফূর্তির চোটে বাদার নিয়ম নীতি ভুলে গেছে। টানাটানি করে শিকার তো নৌকায় তুলেছে, বাঁকের মুখে এমন সময় মোটর লঞ্চ। শিকারের লাইসেন্স নেওয়া নেই, তার উপর মাদি হরিণ পড়েছে। হেন অবস্থায় বন করে লঞ্চের সামনে পড়া আর বাঘের মুখে পড়া একই কথা। হরিপ্রসন্ন তা বলে ঘাবড়ায় না, যেন ওদেরই প্রতীক্ষায় ছিল। সোল্লাসে চিৎকার করে উঠল, বড্ড বাঁচিয়ে দিলেন মশাইরা, নয়তো নৌকা নিয়ে বেগুন ঠেলতে হতো আপনাদের অফিস অবধি। ফিস্টি হবে। দাড়িওয়ালা সেই লোকটা আছে তো, সেই যে আহামরি মাংস রাধে। হরিণটা লঞ্চে তুলে দাও হে। হরিণ তোলবার আগেই নিজেই উঠে পড়ে, আমাদেরকে হাঁক দিয়ে বলে,
বড় গাঙ্গে বেরিয়ে বিষখালির মোহনায় চাপান দিয়ে থাকো গে, নিঃশ্বাস ফেলো না। তোমাদের ফিস্টি রাধা মাংস নিয়ে আসবো, শুধু উনুনে 4টি ভাত চাপিয়ে রেখো, ব্যাস। সে হলো দুপুরবেলার কথা। এক প্রহর রাত হয়ে গেল, পেটের ভিতর বাপান্ত করছে। দেখা নেই কারো, না হরিপ্রসন্ন, না তার আহামরি মাংস। সারাদিন বড্ড ধকল গেছে। পাশখালিতে জল ছিল না, কাদায় নেমে 3-4 মাইল নৌকা ঠেলেছি। মাঝি মোল্লারা সন্ধে থেকে নাক ডাকাচ্ছে। একা বসে বসে আমিও কখন শুয়ে পড়েছি, একদম কিচ্ছু জানি নে। পাঞ্ছি হেলছে দুলছে, ঘুমের মধ্যে একসময় টের পেলাম, অর্থাৎ জোয়ার এসে গেছে। বাচ্চাকে দোলনায় চাপিয়ে মা যেমন দোলা দেন, ঠিক তেমনি। মন্দ লাগে না। খানিক এমনি গেল, ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখছি। হঠাৎ মাঝি চেঁচিয়ে ওঠে, সর্বনাশ হয়েছে, নৌকা বানচাল। লাফিয়ে উঠে বসে আতঙ্কে থরথর কাঁপি। জোয়ারের টানে কাছি ছিঁড়ে নৌকো তীরের মতন ছুটছে। নোনা জলের তরঙ্গ অন্ধকারের মধ্যে সাদা দাঁত মেলে হাসছে খলখল করে। যা অবস্থা, সব শুদ্ধ এতক্ষণে জলে তলে যায়নি, সেই তো আশ্চর্য। মাঝি হাল চেপে ধরে সামলাতে গেল, তো মরাট করে হাল 2 খণ্ড। চরমক্ষণের অল্পই আর বাকি। হাত পা কোলে করে সময়টুকু কাটিয়ে দাও, কোনো কিছুই করার নেই। জলের কল্লোলধ্বনি আমার রুবির কান্নার মতো লাগছে। করাল অন্ধকারের পাড় থেকে রুবির কান্না ভরা ডাক শুনি যেন, বাবা গো বাবা। ঘন অন্ধকারে কোন জায়গায় কী অবস্থার মধ্যে ছুটছি বোঝবার জো নেই। পাগলা হাতির মতো মাথা নাড়তে নাড়তে নৌকো হঠাৎ গতি বন্ধ করে দাঁড়ালো। পাড়ে লেগেছে, লতা পাতায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে কাছি বাঁধার মতো হয়েছে। এমন তো হয় না, বেঁচে গেলাম তবে নাকি? টেমি জেলে চৌকুপি লন্ডনের মধ্যে পুরে উঁচু করে ধরলাম। 2টো উদ্দেশ্য, কোথায় কিভাবে আটকে আছি তার কিছু হদিশ পাওয়া, আর জায়গাটা যদি গরম অর্থাৎ ব্যাঘ্র সংকুল হয়, আলো ধরে জানোয়ারদের ভয় দেখানো। মস্ত এক বাঁকের মাঝামাঝি কি গতিকে কিনারায় এসে পড়েছি। যে জোরে আসছিল, পারে ধাক্কা খেয়ে পানিসহ কুচি কুচি হয়ে যাবার কথা, কিন্তু বুনো লতা পাতা জালের মতো আটকে ধরল। বিধাতা পুরুষ আমাদের বেমক্কা পরমায়ু দিয়েছে। এই থেকে বোঝা যাচ্ছে গাঙের পাশাপাশি দীর্ঘ বিসর্পিল এক বস্তু। বাদ বলে তো মনে হচ্ছে, আরে মানুষ কথা বলছে। মানশিয়াল এসে পড়েছি তবে তো। স্ফূর্তিতে নেমে পড়লাম। বিস্তর গোলঝাড়, সেগুলি পার হয়েই বাঁধ। বড় বড় কেওড়া গাছ জায়গাটায় আধার জমিয়ে তুলেছে। বাঁধের ওধারটা একেবারে ফাঁকা। মেঠো জমি ভেঙে হনহন করে কারা আসছে। গুনতিতে 15-20 জন। বিলের মুক্ত বাতাসে ওদের কথাবার্তা কানে গিয়েছিল। এসেই ধমক দিয়ে ওঠে আমার উপর, আচ্ছা মানুষ, আঘাটায় নেমে পড়ে লণ্ঠন দেখাচ্ছে। সন্ধে থেকে আমরা হাপিত্যেশ পথ তাকিয়ে আছি, এসো চলে এসো। কোথায়? পালোয়ান গোছের এক ব্যক্তি হুঙ্কার দিয়ে উঠল, কোথায় যেন জানেন না, আকাশ থেকে পড়লেন। আকাশ থেকে পড়িনি, জোয়ারের টানে এসে পড়েছি। সত্যিই আমি কিছু জানি নে। থাক থাক, জাত যাওয়া কাণ্ড। রাত দুপুরে উনি এখন রঙ্গরস শুরু করেছেন। হাত ধরল, ও ও, হাড় যেন গুঁড়ো হয়ে যায়। লোকটা হাত ছেড়ে দিয়ে ব্যঙ্গের সুরে বলল, ননির পুতুল, গুটি গুটি অমন পা ফেললে চলবে না, জোর কদমে চলো, লগ্নের আর দেরি নেই। পাকা গোঁফ এক প্রবীর মানুষ এগিয়ে এসে হাতের লাঠিটা আমার হাতে গুজে দিলেন। ভালো মানুষ তিনি। কোমল কণ্ঠে বললেন, তোমার লণ্ঠনটা আমার হাতে দাও দাদা ভাই। অজানা পথ, লাঠি ধরে সাবধান হয়ে আমাদের সঙ্গে এসো। চোখ রোগড়ে পরখ করি, ঘুমের ঘরে স্বপ্ন দেখছি না তো। সকাতরে বললাম, লগ্ন? কিসের লগ্ন? বুঝতে পারছি নে, কেন যেতে হবে আপনাদের সঙ্গে? হেসে উঠলেন সেই প্রবীণ মানুষটি।
ও রামশরণ, শোনো শোনো, নাচ জামাই কেন আমাদের সঙ্গে যাবে বুঝতে পারছে না। দুনিয়ার এত মুল্লুক থাকতে ছোলা দানায় কেন এসে পড়ে তাও বোধ হয় জানে না। হো হো হা হা, বহু কণ্ঠে উচ্ছল হাসির শব্দ। একজন বলল, মশালগুলো ধরিয়ে ফেলো হে, ভূত প্রেতের মতো গাছতলায় দাঁড়িয়ে আছো, বর ভয় পেয়ে যাচ্ছে। আমার সেই লণ্ঠন খুলে একে একে টেমিতে মশাল ধরিয়ে নিল। হু হু করে হাওয়া দিচ্ছে, মশালের আলো কাঁপছে কালো কালো মূর্তিগুলোর উপর। প্রবীণ লোকটি বললেন, আগে পিছে মশাল ধরো, মেঠো পথ, হোঁচট না খায়। নাচ জামায় হাঁটিয়ে নিয়ে বাড়ি তুলতে হচ্ছে, তোমারই দোষ দাদা ভাই। ১৬ বেহারার পালকি ঘাটে বসে আছে এখনো, খবরাখবর করে তাদের নিয়ে আসবার সময় নেই। যা কষ্টটা দিয়েছ, বসে বসে বিরক্ত হয়ে শেষটা ওরা বলল গাঙের কিনারা ধরে এগিয়ে দেখা যাক, তাই তো তোমায় পেয়ে গেলাম। মাঠে নেমে পড়েছি এখন। থমকে দাঁড়িয়ে বললাম, নৌকার ওদের কিছু যে বলা হলো না। যা বলবার আমরা বলবো, যেতে বলা হচ্ছে তাই চলো না তাড়াতাড়ি। অধিক তর্ক করবার তাগত নেই। একটিবার হাত ধরেছিল, তার জ্বলুনি থামেনি এখনো। রহস্যময় লোকগুলো আমায় ঘিরে নিয়ে চলল। কোথাও খানাখদ্দ, কোথাও আলোপথ, কোথাও বা ধান কেটে নেওয়া জমির উপর দিয়ে চলেছি। যাচ্ছি তো যাচ্ছি, দম দেওয়া এক কলের পুতুল হয়ে চলেছি। অবশেষে পাড়ার মধ্যে এসে পড়লাম। তেমাথা পথের উপর তেঁতুল গাছ, অদূরে বাড়ির উঠোনে সামিয়ানা খাটানো, বিস্তর লোকের আনাগোনা। গোকুলস্থে পৌঁছে গেছি। বর নিয়ে এসেছি। অমনি ঢোল কাশি সানায় বেজে উঠল কোন দিক থেকে। উলু দিচ্ছে মেয়েরা, শঙ্খ বাজাচ্ছে। মাঠের দিককার আকাশে শোষো করে হাউই উঠে তারা কাটছে। কন্যাপক্ষ অবস্থা সম্পন্ন, বিয়ের আসর খাসা সাজিয়েছে। কাচের হাড়ি ঝোলানো সারি সারি, বাতি জেলে দিয়েছে। রূপো বাঁধানো হুকোগুলো লোকের হাতে হাতে ঘুরছে। হুকোদানের উপর বড় একটা বসতে পায় না। গোলাপ জল ছিটাচ্ছে ঘন ঘন। পুরুত তৈরি হয়ে আছেন। উঠানে গিয়ে দাঁড়াতে তিনি আর এক দফা বকতে লাগলেন, সি সি, বড্ড ছেলে মানুষ, একটু যদি কাণ্ডজ্ঞান থাকে তোমাদের। জাত মারবার জো করছিলে, আর দেরি করো না, বরাসনে বসে পড়ো। আত্মভিমান হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠে। রুবির মুখ ভেসে উঠল মনের উপর। মৃত্যু পথযাত্রিনী রুবির মা, বাচ্চা মেয়েটাকে সেই আমার কোলে তুলে দেওয়া। মারুন কাটুন যা ইচ্ছে করুন, কিছুতেই আমি বসছি নে। গায়ের জোরে বিয়ে দেবেন নাকি? এক উঠোন লোকের মধ্যে কেউ চটে না, হাসে, যেন ভারী এক মজার ব্যাপার। শোনো শোনো, গায়ের জোরের বিয়ে নাকি, বর বলছে এই কথা। আর একজন বলে উঠল, উপোস করে আছে, তার উপর এই ঘাট ও ঘাট করে মাথা বিগড়ে গেছে। আসনে বসিয়ে হাওয়া করো, ঠিক হয়ে যাবে। সেই নিশিরাত্রে বনের প্রান্তে বাতির অনুজ্জ্বল আলোয় বিচিত্র জনসমাবেশের মধ্যে আমি যেন আর এক মানুষ হয়ে যাচ্ছি। অতীত ধুয়ে মুছে প্রায় নিশ্চিহ্ন। শহরের পিচ ঢালা রাস্তা, 5তলা 7তলা বাড়ি, সিনেমা থিয়েটার, ট্রাম গাড়ি, মোটর গাড়ি, সমস্ত বুঝি মনের আজগুবি কল্পনা। স্বপ্ন দেখছিলাম নাকি এতক্ষণ? স্বপ্নের ঘোরে এক লক্ষ্মায় যেন জীবনের 30টা বছর অতিক্রান্ত হয়েছে। এখন বিষম হাসি পাচ্ছে কলকাতা শহর ইত্যাদি হাস্যকর অবান্তর কতগুলো জায়গার কথা মনে ভেবে। শুভ দৃষ্টি। চৌকির উপর দাঁড়িয়েছি, টোপরে চাদর ঢাকা দিয়ে। পিঁড়ির উপর কনে বসিয়ে 7 পাক ঘোরাচ্ছে। চোখ নিচু হয়ে আছে আমার। চোখ মেলে বউ দেখব, এর চেয়ে বেহায়াপনা আর কি হতে পারে? বুকের মধ্যে ডিপ ডিপ করছে। দেখুন, সরা জ্বালিয়ে দিয়েছে। সরার মধ্যে নানা রকম বাজির মশলা। জ্বালিয়ে দিলে চারিদিকে যেন দিনমান হয়ে যায়।
শুভ দৃষ্টির সময় জালে এইগুলো। সরা জ্বালিয়ে পাশ থেকে বলছে, চোখ মেলো গো। শুভক্ষণে 4 চোখের মিলন হবে, তবেই তো আমোদ আহ্লাদে কাটবে সারা জীবন। মুদিত পঙ্ককুলির মতন 2টি ডাগর চোখ আমার দৃষ্টির সামনে, থরথর করে কাঁপছে চোখের পাতা। ভোর রাত্রে পদ্মকুলি এমনই করে বুঝি পাপটি মেলে? সরার উজ্জ্বল আলোয় দেখলাম 2 চোখের দিঘির মতো কালো গভীরতা। জল উছলে পড়ল সেই দিঘি ছাপিয়ে চোখের প্রান্ত বেয়ে। কি তোমার মনোব্যথা ওগো কন্যা! ইচ্ছে করে আদর করে চোখ মুছিয়ে দিই, কিন্তু চারিদিকে এত মানুষ, লজ্জায় ঘাড় তুলতে পারি নে। তা হাত দিয়ে চোখ মোছাবো? বাসর ঘরে এক শয্যায় আমরা দুজনে। কত রাত্রি হয়েছে বলতে পারবো না। মাটির দেওয়ালের কুলুঙ্গিতে পিলসুজের উপর প্রদীপ জ্বলছে। মেয়ে বউগুলো ঠাট্টা তামাশায় অনেক জ্বালাতন করেছে। জানালার বাইরে এখনো পাতান দিয়ে আছে কিনা জানি নে, থাকে থাকুক। ঠোঁটই নড়ছে আমাদের, ঠোঁটে ঠোঁটে সামান্য ব্যবধান। কথাবার্তা কারো আর শুনতে হবে না। মন্ত্র পড়ার সময় নামটা পেয়েছি, পদ্ম। সেই নিঃশব্দ কণ্ঠে বললাম, পদ্ম, তুমি কাঁদছিলে তখন? না তো। তাহলে বলছো কানা তোমার বর? পদ্ম চুপ করে থাকে। আমায় পছন্দ হয়নি বোধ হয়। পদ্ম বলল, অমন বললে আমার কত কষ্ট হয় জানো। সকলও বলছিল তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি রাগ করতে লাগলে, বিয়ের কিছুতে বসবে না। আগে একবার নাকি বিয়ে হয়েছিল তোমার, একটা মেয়ে আছে, শুনে আমার ভয় করতে লাগলো। আচ্ছা, ওসব কি সত্যি? গোটা কলকাতা শহর যায় যাক স্বপ্ন হয়ে, কিন্তু আমার রুবি? বিষম সন্দেহের দোলায় দুলছি। গুটিসুটি হয়ে রুবি আমার কোলের মধ্যে ঘুমোয় আজ 5-5টা বছর। দরজার ধারে দাঁড়িয়ে থাকে ফিরতে একটু দেরি হলে। ও বাবা, তোমার বিছানা করে রেখেছি, এই দেখো। ওইটুকু মেয়ের কাজ দেখলে তাজ্জব হয়ে যাবেন। আর এইখানেই বিয়ে হয়ে গেল খানিক আগে। পাশে নববধূ। উপোস করেছিলাম এই বিয়ের জন্য, পথ ভুল করে দেরি হয়ে গেছে বিয়েবাড়িতে পৌঁছতে। সেই জন্য এরা খুব উদ্বিগ্ন হয়েছিল। এতজনের কাছে শুনে শুনে মনে হচ্ছে এটাই সত্য। যে জীবন এতখানি বয়স ধরে কাটিয়ে এসেছি, সমস্ত কেমন ধোয়া হয়ে যাচ্ছে। ভয় হচ্ছে রুবিও শেষটা ধোয়া হয়ে মিলিয়ে না যায়। এই দেখো, আবার তুমি মুখ অন্ধকার করলে। হাসো, হাসতে হয় গো আজকের দিনে। তোমার মুখে সবসময় যাতে হাসি থাকে, জীবন দিয়ে আমি তাই করব। আমিও সেটা মনে প্রাণে মেনে নিচ্ছি। দ্বিধা, সন্দেহ, ভয় অনেক ছিল, সমস্ত মুছে গেছে এইটুকু সময় পদ্মর সঙ্গে কাটিয়ে। বললাম, পাড়াগাঁয়ের ব্যাপার, কাল আবার বাসি বিয়ে টিয়ে, কাল আর যাওয়া হচ্ছে না। যাব আমরা পরশু সকালবেলা। গিয়েই তুমি রুবিকে কোলে তুলে নিও সকলের আগে, রুবির মা হয়েও। আমার মেয়ে যদি হাসে, দেখো কত হাসি হাসবো তখন আমি। পদ্ম বলল, এরা যদি যেতে না দেয়? সে কি, ধরো যদি ঘর জামাইয়ের মতো এখানে থাকতে হয় চিরকাল, কোনো কিছুর অভাব অনটন রইল না, তুমি মনিব হলে, কর্তা হলে, আমি তো দাসীবাদী আছি, সকলে তোমার হুকুমদার হয়ে কাজকর্ম করবে। না না, রুবি তবে ভেসে যাবে নাকি? শুয়েছিল পদ্ম, উঠে বসল। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলো রুবির কথা খানিকক্ষণ। তারপর গুম হয়ে থেকে আস্তে আস্তে দরজা খুলে বাইরে চলে গেল। সামনে রুয়াক পার হয়ে কোন দিকে সে অদৃশ্য হয়ে গেছে। চাঁদ উঠেছে। খোলা দরজায় এক ফলি জ্যোৎস্না ঘরের মধ্যে এসে পড়ল। জ্যোৎস্না ফিনিক ফুটেছে, দিনমানের মতো পরিষ্কার। পদ্ম ফিরে এলো এক আঁচল স্বর্ণচাপা নিয়ে। সুগন্ধে ঘর ভরে গেছে। বলে, নিচু ডালে অনেক ফুল ফুটেছিল, তোমার জন্য তুলে নিয়ে এলাম, নাও। 2 হাত পেতে নিলাম।
অঞ্জলি ভরে গেল। ফোঁস করে এক দীর্ঘশ্বাস ফেলে পদ্ম। আমার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। বললাম, তুমি বড় ভালো পদ্ম, তোমার জন্য সমস্ত ছাড়তে পারি। কেবল সেই মা হারা মেয়ে, কেউ নেই তাকে দেখাশোনা করবার। পাঁচ দুয়ারে ঠেলা খেয়ে মরবে। আসবার সময় দু হাতে আমায় জড়িয়ে ধরেছিল, হাত ছাড়িয়ে নিয়ে চলে এলাম। আবার বলি, রাগ করলে পদ্ম? জবাব দিতে গিয়ে পদ্মর কথা ফোটে না। জ্যোৎস্নার আলোয় মুখখানা উঁচু করে তুলে ধরি। বললাম, কি ভাবছ তুমি বলো? চলো কথা বলতে বলতে যাই। কোথায়? এসো না। এদের কথায় এতদূর আসতে পারলে আমার কথা যাবে না কেন? বিয়েবাড়ি এখন শান্তিতে বেহুশ হয়ে ঘুমোচ্ছে। একটি মানুষ জেগে নেই। তে মাথায় তেঁতুল গাছ ছাড়িয়ে দুই চোর আমরা টিপটিপে চলছি। আরও খানিক এগিয়ে পদ্মর এবার গলা ফুটল। আহা, গানের সুরও এমন মিঠে হয় না। বলে, রুবির কথা ভাবছি। মা না থাকার কষ্ট আমি জানি। আমারও মা নেই, ৭৬ মনন্তরে মারা গেছেন। তখন আমি একেবারে ছোট। ঝাপসা ঝাপসা মনে পড়ে বাবা আর গায়ের মানুষেরা ঘুরতে ঘুরতে শেষটা এই দক্ষিণ দেশে ধান চালের আবাদে এসে নতুন করে ঘরবাড়ি তুললেন। আমি বললাম, ৭৬ নয়, ৫০-এর মনন্তর। তোমার ভুল হচ্ছে। এই তো সেদিনের কথা, ভুল হবার কি আছে? পলাশিতে সিরাজউদ্দৌলা নবাবী গেল, তার কিছু পরেই তো। পদ্ম পাগল নাকি তবে? এতক্ষণে এত কথাবার্তায় টের পাইনি। চলার ধরনেও মনে হচ্ছে পাগল বটে। হাত ধরে যেন উড়িয়ে নিয়ে চলছে আমায়। আমি বলি, আস্তে আস্তে। পদ্ম আকাশের দিকে তাকায়। শুকতারা উঠে গেছে। আরও ব্যস্ত হয়ে ওঠে, গতিবেগ আরও বাড়ায়। বলে, সকাল হয়ে গেলে তুমি যেতে পারবে না, কোনো দিন যাওয়া হবে না। এসো এসো, বাঁধে উঠতে হবে ভোর হবার আগে। পায়ে কত কাটা ফুটলো, নখ ছিঁড়ে গেল। উঁচু নিচু মাটিতে আঘাত লেগে শামুকে পা কাটলো জলের মধ্য দিয়ে যেতে। সে যে কত পথ চললাম তার হিসেব নেই। অবশেষে বাঁধ দেখতে পাচ্ছি, বাঁধের উপরের সেই গাছপালা। বাঁধের নিচে সে পদ্ম হাত ছেড়ে দিল। বলে, দাঁড়াও একটু। দুই পায়ে মাথা গুজে সে প্রণাম করল। অনেকক্ষণ ধরে করছে, ওঠে না। সস্নেহে তাকে বুকের মধ্যে নিয়ে বলি, আবার দেখা হবে পদ্ম, আমি আসব। গাছে চড়ার মতন দুহাত ধরে উঁচু বাঁধে উঠছি। নোনা নদী ঝিকমিক করছে গোলঝাড়ের ওদিকে। গা শিরশির করে ওঠে, বড্ড শীত। পদ্ম, জ্বর আসার মতন মনে হচ্ছে, কাঁপুনি লেগেছে। কোথায় পদ্ম? তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। বাঁধের আড়ালে পালিয়ে কৌতুক করছে বুঝি। পদ্ম, পদ্মরানী। মুক্ত আকাশ বাতাস তলে গাঙের কিনারে শীতে কাঁপতে কাঁপতে কত ডাকলাম, পদ্ম যেন বাতাসের সঙ্গে মিশে গেছে। সকাল হলো। দিনের আলোয় মাঠের দিকে তাকিয়ে অবাক। মাঠ কোথা? বিশাল জলাভূমি। কিন্তু আমি যে এই কেওড়া গাছতলা থেকে ডাইনে নেমেই বিয়েবাড়ি গিয়েছিলাম। ভুল হবে কেমন করে? ঠক্কর খেয়ে ডান পায়ের একটা নখ উল্টে গেছে, আর জামার পকেট ভর্তি পদ্মর দেওয়া স্বর্ণচাপা। জলের মধ্যে আর যাই হোক, স্বর্ণচাপা ফুটবার কথা নয়। কপাল ভালো, বিকেলবেলায় নৌকা পেয়ে গেলাম। গোলপাতা কাটতে এসেছিল, ফিরে যাচ্ছে। নৌকা না পেলে রাত্রিবেলা জলজঙ্গলের মধ্যে বাঘের পেটে নাও যদি যাই। অভুক্ত অবস্থায় কার্তিক মাসের নতুন হিমে কেওড়াতলায় নিশ্চয়ই মরে পড়ে থাকতাম। আরও এক তাজ্জব, কাল সবে এসেছি। একদিনের মধ্যে বৈশাখ থেকে কার্তিক মাসে পৌঁছেই কী করে? দুকড়ি মাঝি মাতলায় থাকে। এই কদিন অনেকের সঙ্গে এই গল্প করেছি।
নৌকো থেকে ডাঙায় পা দিয়ে দুকড়ির কাছে গেলাম। বাদা বনের সকল সুলুক সন্ধান তার নখদর্পণে। এখন শক্তি সামর্থ্য নেই, আর বাদায় যেতে পারে না। দু হাঁটুর মধ্যে মুখ গুজে বসে বসে তামাক টানে। লোকজন কাউকে পেলে বাদা বনের গল্প শোনায়। দুকড়ি বলে, জায়গাটা চিনলাম, শোলাদানার বাওর। শোলাদানা বলে জমজমা এক গা ছিল। ভূমিকম্পে বসে গিয়ে বাওর হয় সেখানে। পুরো গ্রামই আছে জলের তলে। দায়ে দরকারে কখনো সখনো বেঁচে ওঠে। শোলাদানায় গিয়ে তুমি যে আবার ফিরে এলে, এমন কখনো হয় না। জোর কপাল বটে তোমার। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন মনোজ বসুর লেখা ভৌতিক গল্প পাতালকন্যা। কেমন লাগছে আমাদের গল্পগুলো শুনতে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।